কোপা আমেরিকায় ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে আলবিসেলেস্তের প্রতিপক্ষ কলম্বিয়া। কঠোর লকডাউনের চতুর্থ দিনে বেড়েছে যান ও মানুষের চলাচল। কঠোর অবস্থানে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। সরকারি নির্মাণ ও উন্নয়ন খাতে কমছে না দুর্নীতি, দাবি টিআইবির। প্রতিষ্ঠানের সদিচ্ছার উপর জোর, দুদক আইনজীবীর। রাজধানীতে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দম্পতি আটক। 999-এ কল পেয়ে শিশু উদ্ধার। এক সপ্তাহে বিশ্বে 4% বেড়েছে করোনার সংক্রমণ। আফ্রিকা, ইউরোপে উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তোমার। শুরুতেই জানাবো কোপা আমেরিকার খবর। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পথে আর্জেন্টিনা। চলছে যোগ করা সময়ের খেলা। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে আছে মেসির দল। ডু অর ডাই ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে দারুণ সুযোগ তৈরি করে আকাশী নীলরা। 22 মিনিটে গোলের এদিকে টাইব্রেকারে উরুগুয়েকে 4-2 গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ চারে কলম্বিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দারুণ কিছু সুযোগ তৈরির পরও নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দল। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কলম্বিয়ার জয়ের নায়ক তাদের গোলকিপার ডেভিড ওসপিনা। দুর্দান্ত দুটি সেভে কলম্বিয়াকে জেতান ওসপিনা। উরুগুয়ের একাধিক মিসের বিপরীতে স্পট কিকে 4 গোল কলম্বিয়ার। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের শেষাংশে থাকছে ইউরো চ্যাম্পিয়নশিপের আরও খেলার খবর। এবারে চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। শুরুতে জানাবো লকডাউনের খবর। কঠোর লকডাউনের চতুর্থ দিনের সকাল থেকেই সড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 3 দিনের থেকে রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। পুলিশের চেকপোস্টের কারণে কোথাও কোথাও দেখা গেছে যানজট। চেকপোস্টগুলোয় গাড়ি ও লোকজন থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বের হওয়ার কারণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে জরিমানা সহ গ্রেপ্তার। এছাড়া অফিসগামীদের পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে যেতে দেওয়া হচ্ছে। রাস্তায় রিকশার পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। স্বাস্থ্যবিধি মানাতে সড়কে কাজ করছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বিধিনিষেধ অমান্য করায় 621 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 346 জনকে করা হয়েছে জরিমানা। এছাড়া 855 গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপি। জরিমানা করা হয়েছে মোট 19,22,000 টাকা। সোনাগাঁও হলে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট টয় করবো নাকি? আমার গাড়ির লাইসেন্স আছে, আছে, সবকিছু আছে। আমার বন্ধুর গাড়ি নিয়েছি, লাইসেন্সের জন্য 4,000 টাকা স্যার দিছে, মামলা দিছে। আসাতে অনেক কষ্ট হয়। এই যে বড় রাস্তা আছে, বড় রাস্তা দিয়ে কোনো গাড়ি পাওয়া যায় না এবং আসা দিয়ে ছোট রাস্তা দিয়ে আসতে হয়, ছোট ছোট অটো করে আসতে হয়। বিশেষ করে হসপিটালে যাওয়ার প্রবণতা এবং বিদেশগামী লোক, তারা আজকে করোনা টেস্ট করানোর জন্য সবাই কাগজপত্র নিয়ে বের হয়েছে যে বিদেশ যাবে আগামীকালকে। আজকে তাদের করোনা টেস্ট। এই ধরনের গাড়ি বেশি পাচ্ছি। আর কিছু গাড়ি সকালবেলা থেকে পাচ্ছে যারা অফিস যাচ্ছে, যেমন গার্মেন্টসে। এই 3 শ্রেণীর ছাড়া আর কোনো গাড়ি আমরা সেরকম পাচ্ছি না। এবং রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি তেজগাঁওয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আমরা গতকাল দেখেছি যে 346 জনকে জরিমানা করা হয়েছে এবং 621 জনকে গ্রেপ্তার করা হয়েছে সড়কে। এই মুহূর্তে তেজগাঁওয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং এই বিষয়ে আমাদেরকে সার্বিক তথ্য জানাবেন। দেখুন, কঠোর লকডাউনের শুরুর দিন থেকেই র্যাব, পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসলে পৃথক পৃথকভাবে তাদের যে অভিযান বলি বা চেকপোস্ট বলি সেটি পরিচালনা করে আসছে। এখন 7 রাস্তা এলাকাতে আছি। এই তেজগাঁ 7 রাস্তা এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসিয়েছে, যেখানে যারা বের হয়েছেন তাদের কারণ জানতে চাওয়া হচ্ছে, কেন বের হয়েছেন, কোনো যৌক্তিক কারণ আছে কিনা। যৌক্তিক কারণ আসলে বললেও সে প্রমাণ চাইছে, অর্থাৎ প্রমাণ দেখাতে হচ্ছে, কারণ প্রমাণ না দেখিয়ে আসলে এই চেকপোস্ট পার হওয়া আসলে খুব কঠিন।
যদি প্রমাণ না থাকে যে সে জরুরি কাজে বের হয়েছে তাকে জরিমানা গুনতে হচ্ছে। আমরা বরাবরই দেখি যে আসলে যখন পুলিশ র্যাব এসব চেকপোস্ট থাকে তখন কিন্তু আসলে কিছুটা শিথিলতা লক্ষ্য করা যায়, কিন্তু এই কঠোর লকডাউনে আমরা শুরু থেকে দেখেছি যে মাঠে সেনাবাহিনী কাজ করছে। সেনাবাহিনী কাজ করার কারণে অনেকের মধ্যে আসলে একটু বাড়তি সতর্কতাই বলি বা সচেতনতাই বলি সেটি কাজ করছে, এটি আমরা শুরু থেকে দেখেছি। এবং এর আগে লকডাউন বলি বা সাধারণ ছুটি বলি যখন শুরু হয়, অর্থাৎ লকডাউন সাধারণ ছুটি শুরু হয়েছে তখন শুরুর 2-1 দিন একটু কঠোরতা থাকলেও ধীরে ধীরে সেটি শিথিল হয়েছে। কিন্তু আজকে 4র্থ দিন চলছে, অর্থাৎ কঠোর লকডাউনের 4র্থ দিনেও রাজধানীতে সকাল থেকে যে চিত্র দেখছি সেটি বলা চলে এখন পর্যন্ত কঠোরই আছে এবং কঠোরতার মধ্য দিয়েই সবাইকে যাতায়াত করতে হচ্ছে জরুরি প্রয়োজনে। আমি সকালে গাবতলী, কল্যাণপুর, শ্যামলী এলাকা ঘুরেছি, সেখানেও দেখেছি যে পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে পুলিশ কঠোরভাবেই তল্লাশি চালিয়েছে এবং পুলিশের চেকপোস্টের পাশাপাশি বিভিন্ন মোড়ে র্যাব, সেনাবাহিনীর তল্লাশি তো আছে। অর্থাৎ একজনকে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অফিস বা জরুরি প্রয়োজনে যেতে হলে বেশ কয়েকটি চেকপোস্টের মুখোমুখি হতে হচ্ছে এবং প্রায় প্রতিটি চেকপোস্টেই জেরার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ এই যে কঠোরতা বা এই যে চেকপোস্টে তল্লাশি, এটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন মূলত সরকারের যে নির্দেশনা রয়েছে করোনা সংক্রমণ রোধে যাতে সবাই ঘরে থাকে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বের না হয়, এটি মূলত তারা বাস্তবায়ন করছেন। এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও সতর্কতা বা স্বাস্থ্যবিধি মানার বিষয়েও বলা হচ্ছে। অনেক চেকপোস্টে দেখেছি যে মাইক্রো বা যেসব অফিসের গাড়ি রয়েছে সেসব গাড়িতে যদি স্বাস্থ্যবিধি না মেনে কেউ বহন করে তাদেরকে আসলে সতর্ক করা হচ্ছে বা অনেক ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে, এমনটিও দেখেছি। এবং এখন দেখতে পাচ্ছেন এই বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে তদারকি করা হলো, একটি অফিসের গাড়িতে কতজন যাত্রী বহন করা হচ্ছে এটিও তদারকি করা হচ্ছে। এবং মোটরসাইকেলের বিষয়টি যদি বলি, শুরু থেকে আমরা দেখেছি যে এই 7 দিনের লকডাউনের আগেই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একজনের অধিক মোটরসাইকেলে কোথাও যেতে পারবে না, অর্থাৎ চালক যিনি তিনি মোটরসাইকেলে তার গন্তব্যে যেতে পারবেন। আমরা আজকেও অর্থাৎ 4র্থ দিনেও এসেও একই চিত্র দেখছি যে আসলে মোটরসাইকেলের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে নির্দেশনা রয়েছে সেটি কড়াকড়িভাবে বাস্তবায়ন করছে। এবং জরিমানার কথা যদি বলি, তুলনামূলকভাবে মোটরসাইকেলে যারা যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে তারাই আসলে বেশিরভাগ জরিমানার ক্ষেত্রে পড়ছেন বা শাস্তির আওতায় পড়ছেন। শরীফ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাচ্ছি ধানমন্ডি এলাকায়, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এ পর্যন্ত আপনি কাউকে জরিমানা বা গ্রেপ্তারের তথ্য পেয়েছেন কিনা এবং ধানমন্ডি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে? জি, মূলত কঠোর লকডাউনের আজকে 4র্থ দিনে যেটি দেখা যাচ্ছে যে আজকে রোববার অনেক মূলত জরুরি সেবা প্রতিষ্ঠানের কর্মী যারা আছেন তারা কিন্তু আজকে অন্য দিনের তুলনায় মূলত অনেকেই আজকে বের হচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যারা আছেন তারা সকাল থেকেই মোড়ে মোড়ে তাদের তল্লাশি চৌকি বসিয়েছেন এবং তাদের যে তদারকি সেটি তারা করছেন। এক্ষেত্রে তারা আজকে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জরিমানা করছেন এবং মামলাও করছেন। আমি যদি এখানকার ধানমন্ডি 32 নম্বরের চিত্র আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যেটি দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা প্রায় প্রতিটি গাড়িকেই দাঁড় করাচ্ছেন, যার কারণে কিনা একটু যানবাহন ধীর গতিতে চলছে। দেখা যাচ্ছে যে যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন এবং যাদের জরুরি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা এই পরিচয়ে যারা পরিচয়পত্র দেখাতে পারছেন তাদেরকেই মূলত ছাড়পত্র দেওয়া হচ্ছে। এছাড়া বাকিদের কিন্তু অনেককে আমরা দেখেছি ফিরিয়ে দিতে, এছাড়া অনেককে জরিমানার আওতায় কিন্তু অনেক গাড়িকে আনা হচ্ছে। আমরা একটু চেষ্টা করব, এখানে আমাদের সাথে আছেন মূলত ট্রাফিকের রমনা বিভাগের আপনার এডিসি, আমরা একটু তার সাথে কথা বলবো, মিজানুর রহমান। আপনি একটু জানাবেন আপনারা এখানে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন যাদের বিরুদ্ধে মূলত প্রয়োজনীয় কাগজপত্র বা জরুরি প্রয়োজনের সনদ দেখাতে পাচ্ছেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? আপনারা দেখছেন যে আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু চেক করছি, কেন বের হলো, কি কারণে, কোথায় যাচ্ছে, প্রত্যেকটা বিষয় আমরা জাস্টিফাই করছি। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে। যারা দেখেন যে অহেতুক বের হয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা নিচ্ছি, জরিমানা নিচ্ছি এবং যারা আমাদেরকে জাস্টিফাই করতে পারছে না তাদের অনেকগুলো গাড়ি আমরা আপনাদের সামনে দেখছেন যে ঘুরিয়ে দিয়েছি। কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং মাল্টি ডাইমেনশনাল এক্সকিউজেস তারা কিন্তু শো করছে। যেমনটা শুনছিলেন মূলত যে অনেকেই নানা এক্সকিউজে কিন্তু আজকে বের হচ্ছেন, যার কারণে কিনা
মূলত ট্রাফিক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে মূলত ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন। রাজধানীর তেজগাঁও এবং ধানমন্ডি এলাকা থেকে চতুর্থ দিনের লকডাউনের সবশেষ তথ্য জানিয়েছিলেন আমাদের সহকর্মীরা। করোনার দৈনিক শনাক্ত কমলেও শতাধিক মৃত্যু অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় করোনায় আরও 134 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 6,214 জন। শনাক্তের হার 27.39%। টানা 7 দিন ধরে করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 134 জনের মৃত্যুতে 7 দিনে মারা গেল 859 জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে 14,912 জনে। গত কয়েকদিনের মতো খুলনা ও ঢাকা বিভাগে মৃত্যুর ঊর্ধ্বগতি রয়েছে। একদিনে খুলনায় 39 ও ঢাকায় 38 জন মারা গেছে করোনায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় 22,687 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,214 জনের। গত 3 দিন ধরে 8,000-এর বেশি রোগী শনাক্তের পর কঠোর লকডাউনের তৃতীয় দিনে 2,000-এর মতো কমল রোগী। বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্তদের বেশিরভাগই ভারতীয় ডেল্টা ধরন শনাক্ত হচ্ছে, যে কারণে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু। আগের বার আমরা দেখেছি যখন এখানে আপনার সাউথ আফ্রিকান যে ভেরিয়েন্ট ছিল সেখানে 2 সপ্তাহ পরে মৃত্যু হতো, এখন কিন্তু 1 সপ্তাহ পরে কিন্তু মৃত্যু হচ্ছে। সুতরাং এইগুলো এবং যে জন্য হাসপাতালে এখন আরো অনেক বেশি চাপ পড়ছে, যেহেতু মৃত্যু সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে। সরকারি হিসাবে একদিনে সেরে উঠেছেন 3,777 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন 8,29,199 জন। সেই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা 92,000। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা রোধে দেশব্যাপী শুরু হওয়া কঠোর লকডাউনের চতুর্থ দিনেও ব্যাপক তৎপর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। যদিও প্রধান সড়কগুলোতে মানুষের আনাগোনা কম থাকলেও অলিগলিতে চলাচল বেড়েছে মানুষের। এছাড়া সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় সড়ক মহাসড়ক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবহন চালক ও যাত্রীদের। এছাড়া মহানগর সহ বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকরের টহল রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। আর স্বাস্থ্যবিধি মেনে চলেছে সব ধরনের জরুরি সেবা সহ কলকারখানা। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আমরা জানি যে সাপ্তাহিক প্রথম কার্যদিবস আজকে, যদিও লকডাউন তার মধ্যে অনেক শিল্প কারখানাই খোলা রয়েছে। এই মুহূর্তে খুলনার সবশেষ পরিস্থিতি জানাবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি কেমন দেখছেন? চলমান যে লকডাউন, এই লকডাউনে কিন্তু লকডাউনের শুরুতেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন প্রথম দিন থেকেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিববাড়ি মোড় এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে আসলে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন যাচ্ছেন, এবং রিক্সায় করে যারা 2 জন যাত্রী গেলেও কিন্তু তাদেরকে অনেক সময় বলছেন যে যাতে একজন নেমে যান আর একজন যাতে জানার যাত্রীর মুখে মাস্ক থাকছে না তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অনেক সময় কিন্তু আসলে জরিমানাও করা হচ্ছে। সব মিলিয়ে আমরা আসলে এই যে 4 দিন অর্থাৎ চলমান লকডাউনের যা চতুর্থ দিন আমরা যেটা দেখছি যে বিগত লকডাউনের সময় আমরা যেটা দেখেছিলাম যে প্রশাসনের যে তৎপরতা কিন্তু অনেকটাই ঢিলে ঢালা ছিল, কিন্তু এবার কিন্তু আসলে তেমনটি আমরা দেখছি না। আমরা যেমন দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে যে কঠোর অবস্থান রয়েছে, আজও কিন্তু সেই একই অবস্থা যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে বেশ কঠোর অবস্থান। আর একটা বিষয় কিন্তু আসলে লকডাউনের মধ্যেও কিন্তু খুলনাতে যে আসলে করোনা পরিস্থিতির কিন্তু করোনা পরিস্থিতির কিন্তু খুব উন্নতি হয়নি, অর্থাৎ আগেও যেমন অবস্থা ছিল এখনই কিন্তু সেই অবস্থা আসছে। প্রতিদিনই কিন্তু করোনার সংক্রমণ বাড়ছে, নতুন নতুন মানুষ মরছে, অর্থাৎ যে করোনার যে পরিস্থিতির কিন্তু কোনোই উন্নতি হয়নি। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম খুলনার চিকিৎসকদের সাথে। তারা যেটা বলছেন যে মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে, তাহলে কিন্তু লকডাউন দিয়েও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চিকিৎসকরা যেটা বলছেন মানুষদের সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, তা না হলে যতই
প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতই উদ্যোগ না হোক, আসলে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্য কিন্তু আসলে মানুষদেরকে বারবার সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। আর একটা কথা এখানে বলে রাখি, খুলনাতে কিন্তু যেমন পুলিশ রয়েছে, আছে বিজিবি আছে, সেনাবাহিনী আছে, র্যাব, এর পাশাপাশি কিন্তু জেলা প্রশাসনের কিন্তু আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সব মিলিয়ে আসলে আমরা যেটা বলতে পারি যে চলমান লকডাউনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষদের আসলে বেরোতে দিচ্ছেন না, যারা বিনা প্রয়োজনে বেরোচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের জরিমানা করছে। সাপ্তাহিক কার্যদিবসের প্রথম দিনে লকডাউনের চতুর্থ দিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে এছাড়াও আরো যা থাকছে: পাখির খাবারের দোকানের কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, 4 বছরে হাতিয়েছেন কোটি টাকা। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিধিনিষেধ ভেঙে গ্রামে ফেরাতেই পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালে যান্ত্রিক ত্রুটিতে রোগীর মৃত্যুতে দুঃখ প্রকাশও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021-22 অর্থ বছরের বাজেট ছাড়াও এই অধিবেশনে পাশ হয় 7টি বিল। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে 12 কার্যদিবস চলে এ অধিবেশন। সমাপনী বক্তব্যে সংক্রমণ মোকাবেলায় আবারও দেশবাসীর সহযোগিতা চান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতাশা জানিয়ে বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি এত খারাপ হতো না। সকল দলে যদি আমাদের কথাটা শুনতো তাহলে হয়তো আজকে এমনভাবে করোনাটা ছড়িয়ে পড়তো না। আমরা এখন লকডাউন ঘোষণা করেছি। আমি দেশবাসীকে বলবো যে আপনারা অন্তত পক্ষে নির্দেশনাগুলি মেনে নিজেকে সুরক্ষিত রাখেন, অন্যকে সুরক্ষিত রাখেন। চীন যুক্তরাষ্ট্র থেকে আসা 45 লাখ টিকার কথা তুলে ধরে তিনি বলেন, আগামীতে নানা উৎস থেকে আরও টিকা কিনবে সরকার। টিকার জন্য বড় অঙ্কের টাকা খরচ হলেও তা জনসাধারণকে বিনামূল্যে দেওয়া হবে। তবে বিরোধী দলের সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি নাকচ করে দেন শেখ হাসিনা। এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব। লেখাপড়া শিখবে, কিন্তু সেই লেখাপড়ার জন্য তাদের মৃত্যুর মুখে ঠেলে দেব কি না আমার মাননীয় সংসদ উপনেতা সেটা একটু বিবেচনা করবেন। করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেবার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, চিকিৎসায় কোনো ঘাটতি হবে না। মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটি হয়, তার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এই বিষয়ে যাতে এরকম ত্রুটি না দেখা দেয় বা হলে অল্টারনেটিভ যাতে থাকে, ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমরা করব। করোনা মোকাবেলায় অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা করেন সরকার প্রধান। বিএনপি বাংলাদেশ না, পাকিস্তান হ্যাঁ, এই তো বিএনপি। বলেন, যে দলের শাসন আমলে স্বাস্থ্য সহ শিক্ষা খাতের করুণ অবস্থা ছিল, তাদের মুখে দেশ পরিচালনার পরামর্শ মানায় না। জিয়াউর রহমান দিয়েছিল কারফিউ গণতন্ত্র। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সংসদে আবারও তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। করোনা মহামারীতে অক্সিজেন সংকট, চিকিৎসায় ঘাটতি, স্বাস্থ্য খাতের অনিয়ম সহ সংসদে দেয়া বক্তব্যের জের ধরে তার পদত্যাগও চেয়েছেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। তবে এ সময় সংসদে ছিলেন না স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর উনি যে কি মানুষ বুঝলাম না। ওনার লজ্জা শরম কিচ্ছু নাই, নৈতিকতা নাই। ওনার নৈতিকতা রিজাইন দেওয়া উচিত এবং তার পদত্যাগ দাবি করতে। বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অফ অর্ডারে স্বাস্থ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা। একটি হাসপাতালের ভিতরে গিয়ে এই রোগী কারা কি রোগী কি অবস্থা আছে উনি দেখছেন। উনি ঘরের মধ্যে বসে থেকে জুম মিটিং করেন। সমস্ত জেলাগুলোর মধ্যে বগুড়া এখন কোভিডের হটস্পট। মানুষ স্পিকার, গত 3 দিনে বগুড়ার মৃত্যুর সংখ্যা 24 জন। মানুষ স্পিকার, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে বারবার সতর্ক করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। কিন্তু উনি এটা তদন্ত করবেন, দেখবেন, ব্যবস্থা নেবেন, এই হলো মন্ত্রীর দায়িত্ব। স্বাস্থ্যমন্ত্রী গোটা হাউসকে অপমান করেছে, সেটা এক্সপান্ড হওয়া দরকার, এটা অপসারণ হওয়া দরকার। এখানে নাকি অনেক কিছু আমাদের দিল, একটা হাসপাতালও এখন দেখি অক্সিজেন নাই। সংসদে বিরোধী দলের উপনেতা জিএম কাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো ডিও লেটার প্রসঙ্গ তুলে বলেন, মন্ত্রীর কাছে সহযোগিতার চেয়েও কোনো উত্তর পাননি তিনি।
কর্তৃপক্ষের চাহিদাকৃত যন্ত্রপাতি ওষুধগুলি জরুরি ভিত্তিতে সরবরাহের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। করোনা কিন্তু বিস্তার লাভ করছে, এগুলো করোনার জন্য দরকারি ওষুধ। তার শঙ্কা, চলমান পরিস্থিতিতে যথাযথ চিকিৎসা দিতে না পারলে করোনায় প্রাণহানি আরো বাড়বে। উন্নয়ন প্রকল্প হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাজদার হোসেন মামলার রায় হয়েছে এবং সে রায়ে সরকারি নির্মাণ ও উন্নয়ন খাতের সাবেক ও বর্তমান শতাধিক প্রকৌশলীর দুর্নীতির অনুসন্ধান বা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু তাতেও এসব খাতে দুর্নীতি কমছে না বলে মনে করে টিআইবি। আর দুদকের আইনজীবী বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদিচ্ছা না থাকায় দুর্নীতি কমানো যাচ্ছে না। দেশের অবকাঠামোগত উন্নয়নের সাথে সমান তালে বেড়ে চলেছে দুর্নীতির অভিযোগ। প্রায় দুর্নীতির অভিযোগে প্রকৌশলীদের বদলি ও ওএসডির খবর পাওয়া যায়। গেল মাসে গণপূর্তের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুর সম্পদের হিসেব চেয়েছে দুদক। এর আগের সাবেক ৩ প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। মাঠ পর্যায়ের অভিযুক্তদের মধ্যে উপসহকারী প্রকৌশলী আলী আকবর ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকৌশলীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কিছুদিনের মধ্যে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তির বিরুদ্ধে আবার ওঠে দুর্নীতির অভিযোগ। দুদকের আইনজীবী বলছে, দুর্নীতি মামলা প্রমাণ হওয়া দীর্ঘ সময়ের ব্যাপার। এই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি বদলি হয়ে অনেক সময় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, যার কারণে উৎসাহিত হয় দুর্নীতিবাজরা। দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতির মামলা চলুক, বিচার করুক, সময় লাগুক, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা পিউনিটিভ অ্যাকশন, তার যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের একটা সার্ভিলেন্স টিম থাকবে, তারাই এটা দেখভাল করে, তারাই ডিপার্টমেন্টালি সুপারিশ করবে ওনাকে অব্যাহতি দেওয়া হোক। বেশিরভাগ ক্ষেত্রে ঠিকাদারদের সাথে যোগসাজশে দুর্নীতি সংগঠিত হয়, যার কারণে নির্মাণ বা উন্নয়ন খাতের দুর্নীতি খুব অল্পই প্রকাশ পায় বলে জানিয়েছে টিআইবি। ত্রিমুখী আদালতে যারা অংশগ্রহণ করে থাকেন তারা সকলেই সিভিল ইঞ্জিনিয়ারদের সহ তারা সকলেই কিন্তু এর ফলে লাভবান হন। এর ফলে তারা যৌথভাবে সুরক্ষা দিয়ে থাকেন। এরা একইভাবে এটাকে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়ে থাকেন, কারণ এর ফলে তারা সকলেই লাভবান হয়ে থাকেন। গত 5 বছরে সরকারের বিভিন্ন খাতের সাবেক ও বর্তমান মিলিয়ে শতাধিক প্রকৌশলীর দুর্নীতির মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 দিনের কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে কিছু শিল্প কারখানা। এ বিষয়ে আরো জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন আপনি যে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছেন, সেই প্রতিষ্ঠানের কর্মীরা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলছেন কিনা এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই বিষয়ে কতটা দায়িত্বশীল, সে বিষয়ে জানাবেন আমাদেরকে। আমরা বাইরে থেকে যতটুকু দেখেছি যে শ্রমিকরা আসলে স্বাস্থ্যবিধি মেনেই তারা আসলে কারখানায় প্রবেশ করছে, বিশেষ করে মাস্ক পরছে। তবে এর মধ্যে কিন্তু মানে কেউ সে সংখ্যা খুব কম যারা মাস্ক পরছে না। আর মালিকদের পক্ষ থেকে আসলে যেটি এর আগে বলা হয়েছে যে বিপুল পরিমাণ শ্রমিক এই পোশাক কারখানায় কাজ করে এবং সেজন্য মূলত যদি কারখানার ছুটি থাকে তাহলে তারা আসলে ছুটিতে গ্রামের বাড়িতে যাবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে করোনা সংক্রমণ বাড়তে পারে এবং সেই দাবি থেকেই কিন্তু মূলত পোশাক কারখানা খোলা রাখা হয় এবং সরকার তাদের দাবি নিয়ে পোশাক কারখানা খোলা রাখে। তবে এক্ষেত্রে শ্রমিকদের কিছুটা ভোগান্তিতে পড়েছে, কারণ তারা হচ্ছে রাস্তাঘাটে যেহেতু যানবাহন বন্ধ, তাদেরকে কারখানায় আসতে কিছুটা ভোগান্তি হতে হচ্ছে। বিশেষ করে যদিও তারা কারখানার পাশে অবস্থান করে, সেক্ষেত্রে অটো রিক্সা কিংবা রিক্সায় করে তাদেরকে কারখানায় আসতে হয়, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ অটো রিক্সা এবং রিক্সাও তারা পাচ্ছেন না এবং যতটুকু বা আছে সেগুলো কিন্তু দ্বিগুণ বা তিনগুণ পরিমাণে ভাড়া নিচ্ছে এবং সে কারণে এবং শুধু ভাড়ার পাশাপাশি তাদের এখন কারখানা আসতে সময়ও বেশি লাগছে। অন্যদিকে পোশাক কারখানা মালিকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে আসলে ক্রেতা ধরে রাখতে তাদেরকে এই পোশাক কারখানা মানে খোলা রাখার কোনো বিকল্প নেই। আর তারপরেও তারা আসলে বেশ কিছু সমস্যার মধ্যে আছে। তার মধ্যে অন্যতম একটি তারা যেটি বলছেন যে করোনার মধ্যে মূলত সুতার দাম বৃদ্ধির কারণে তারা আসলে ক্রেতাদের কাছ থেকে যে দামে তারা রপ্তানি আদেশ পাচ্ছেন সেই দামে তারা আসলে উৎপাদন করতে পারছে না, উৎপাদন খরচ বেশি হয়, তাদের আসলে লোকসানে পড়তে হচ্ছে। কারণটি হচ্ছে যে আসলে গত বছর যেখানে সুতা কেজিতে গত বছর তুলনায় এই বছর প্রতি কেজিতে মূলত $2 বেশি দাম বেড়েছে সুতাতে এবং অন্যদিকে ক্রেতারা কিন্তু আসলে তারা
দাম বাড়ায়নি, উল্টো এই করোনার কারণে তারা আসলে কম দাম দিচ্ছে এবং এই কারণে আসলে রপ্তানি কারকরা এখন বর্তমানে অনেকটা সমস্যার মধ্যে আছেন বলছেন তারা। তবে তারপরেও কারখানা খোলা থাকে তারা অনেকটা খুশি। নারায়ণগঞ্জ থেকে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। এবার লকডাউন পরিস্থিতির আরো খবর জানবো সহকর্মী আবু সালেহ মুসার কাছ থেকে। সেখান থেকে যোগ দিবেন আবু সালেহ মুসা। ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা আমাদের ময়মনসিংহের সবশেষ তথ্য জানাবেন। ময়মনসিংহের আজকে লকডাউনের চতুর্থ দিন। তো এই চতুর্থ দিনে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ময়মনসিংহের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা প্রতিদিনের মতো সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমি আপনাকে একটা ডাটা যদি দিতে চাই, সেটা হচ্ছে যে গত এই 3 দিনে ময়মনসিংহে প্রায় 1,500-এর মতো মামলা হয়েছে। যারা আইন অমান্য করেছেন, নিয়ম ভঙ্গ করেছেন, সেই তাদেরকে প্রায় 1,500-এর মতো মামলা করেছে এবং প্রায় 10 লক্ষ টাকার উপরে কিন্তু জরিমানা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 22 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে 22টি টিম কাজ করছে। তার মধ্যে সেনাবাহিনী রয়েছে, বিজেপি সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং লকডাউন কার্যকরী কাজ করে যাচ্ছে। এইবারের লকডাউন অন্যান্য দিনের চেয়ে কিন্তু অনেকটাই অন্যরকম আবহে কিন্তু চলছে। এখানে ময়মনসিংহের যে সিটি কর্পোরেশন এলাকায় প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের যে টহল সেটি তারা শিফটিং ডিউটির মাধ্যমে করে যাচ্ছে। আর ময়মনসিংহের করোনা পরিস্থিতি আজকে ময়মনসিংহে প্রায় 202 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, 700-র মতো পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 202 জন শনাক্ত হয়েছে এবং ময়মনসিংহে গত 24 ঘন্টায় 11 জন করোনা আক্রান্ত হয়ে 6 জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো 5 জন, মোট 11 জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে 300 শয্যা যে কোভিড হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত 260 জন রোগী ভর্তি রয়েছে এবং আইসিইউ বেড রয়েছে 26টি। সেখানে প্রায় 20 জন রোগী আইসিইউ সাপোর্টে রয়েছে এবং এই যে আক্রান্তের হার সেটি কিন্তু প্রতিদিনই বাড়ছে। গতকাল ছিল 147, সেটি কিন্তু আজকে 202 জনে উন্নীত হয়েছে। গত 2-3 দিন যাবত কিন্তু এই আক্রান্তের হার এবং মৃত্যুর হার দুটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন, আমরা ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, আমাদেরকে জানিয়েছেন যে ময়মনসিংহে যে 300 শয্যার যে কোভিড হাসপাতালটি রয়েছে সেখানে তারা এখন প্রায় পরিপূর্ণ অবস্থা এবং অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তারা আরো 100 শয্যার আরেকটি ভবনে এই তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। ময়মনসিংহ থেকে লকডাউনের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। রাজধানীর সেগুনবাগিচা থেকে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে 999-এ কল পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। মামলার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। মাত করে গেছে বাথরুম যে হুলবার চেষ্টা করছে, হুলে না, তারপর হুলছে, চাপে বিছনার উপরে আসলো, আইনা গিট খুললা, তারপর ভিডিও অন কইরা ভিডিও অফ কইরা তারপর আমি বাইরে গেছি। 12 বছরের ছোট্ট শিশু সুইটি 9 মাস আগে তোপখানা রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিল। গৃহকর্তা তানভীর সিদ্দিকী পাভেল ও তার স্ত্রী নাহিদা আক্তার আখির বিরুদ্ধে অভিযোগ প্রায়ই নানা অজুহাতে সুইটিকে মারধরের। গত 1 মাসে নির্যাতন সহ্য করতে না পেরে দুবার পালাতে চেষ্টা করেও ব্যর্থ হয় সুইটি। গত বৃহস্পতিবার বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে আবারও চালানো হয় নির্যাতন। পরে পালিয়ে পাশের ফ্ল্যাটে আশ্রয় নেয় সুইটি। সাথে সাথে আমাদের যে কেয়ারটেকার আছে ম্যানেজার সাহেব, ওনাকে ফোন দিলাম যে এই ঘটনা, আপনি একটু উপরে আসেন। তো উনি বলল যে ভাই এই ঘটনা আরও অনেক আগে থেকেই হয়েছে, আপনি এটার একটু ব্যবস্থা নেন। পরে ওই প্রতিবেশী 999-এ কল করলে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় ওই দম্পতিকে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত দম্পতি। ও দেয়াল থেকে লাফিয়ে পড়েছে। আপনি গিয়ে আমার বাসার দেয়ালটাকে দেখে, ভাইয়া বাসায় গিয়ে দেখে তারপর কথা বলে। ওই ঘটনায় ক্ষোভ জানিয়ে ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অষ্টাদের মাংসগুলো তুলে ফেলেছে এবং
এমন লোমহর্ষক কিছু ঘটনা ঘটিয়েছে যে মেয়েটার যৌনি পথে রুটি বেলার বেলনা ঢুকে দিচ্ছে তাকে। আর আজকে 3 দিন ধরে বাথরুমে আটকাই রাখছে, রাইখা পাশার ভিতরে খুঁড়ছুন দিয়ে পড়ছে, পুরা মাংসগুলো উড়াই লেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলতেছে, ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা চলতেছে। পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে বা আলোচনার সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত তানভীর সিদ্দিকী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্ত্রী নাহিদা আক্তার আখি পেশায় আইনজীবী। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেশায় উত্তর ঢাকার পরিচ্ছন্নতা কর্মী, তবে কয়েক কোটি টাকার সম্পদের মালিক জামাল। সাভারে বাড়ি আছে 3টি। একসময় বিএনপি করতেন, এখন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে অন্তত 30টি। অভিযোগ, সিন্ডিকেট গড়ে পরিচ্ছন্নতা কর্মীদের তদবির বাণিজ্য আর চাঁদাবাজি তার এই সম্পদের উৎস। ব্যস্ত রাজধানীতে ভোরের আলো ফোটার আগেই জেগে ওঠেন এই মানুষগুলো। শীত গ্রীষ্ম 12 মাস চলে জীবনযুদ্ধ, অথচ দিন এনে দিন খায় এই পরিচ্ছন্নতা কর্মীদের পুঁজি করে কেউ কেউ হয়েছেন কোটিপতি। তাদের অভিযোগ, তেমনই এক কোটিপতি জামাল। ঠিকানা গাবতলীর সিটি কলোনির হলেও 25 জুন সকালে তাকে পাওয়া গেল সাভারের বলিয়ারপুরে নিজের বাড়িতে। অথচ তখন তার ডিএনসিসির 28 নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজে থাকার কথা। পরদিন সকালে সেই ওয়ার্ডে গিয়ে দেখা গেল হাজিরা খাতায় প্রতিদিনই কাজে এসেছেন তিনি। পরিদর্শক মনিরুজ্জামান জানালেন, এদিনও জামাল কাজ করেছেন আগারগাঁওয়ের 60 ফিট এলাকায়। জামাল কোন জায়গায় ঝাড়ু দিচ্ছে? জামাল দিছে এই যে 6তলা গার্মেন্টসের ওইখানে। মনিরুজ্জামানের ফোন থেকেই কথা বলে জানা গেল তার ডিউটি বিকেলে 31 নম্বর ওয়ার্ডে। অথচ কাজে না এলেও তার হয়ে হাজিরা দিয়েছেন পরিদর্শক মনিরুজ্জামান। 28 না আপনার হাজিরা? অভিযোগ আছে, নানা ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের সাবেক সভাপতি কালাম ও বর্তমান সভাপতি ইসলাম শিকদার, বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে নিয়ে একটি সিন্ডিকেট গড়েছেন জামাল। কাজে না এসেও বেতন নেয়া কর্মীদের টাকার ভাগ যায় তাদের কাছে। জামালের অন্তত 20 জন স্বজন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী, তবে কেউই কাজে যায় না। তদবির বাণিজ্যেও জড়িত এ চক্রটি। 18,000 টাকা বেতনের থেকে 17,000 টাকা নেতা এবং ছেলেরা নিয়ে যাচ্ছে। তাহলে একটা কর্মচারী জড়িত, নিয়োগ বাণিজ্যের সাথে ওরা জড়িত। যে 59 যে কর্মচারীদের চাকরি চলে গেছে, এদের সন্তানদেরকে চাকরি দিবে বলে তাদের কাছ থেকে 1,20,000 থেকে 30,000 টাকা করে নিয়ে গেছে। 2019 সালের আগে জামাল ছিলেন ছাত্রদলের নেতা। দারুসালাম ও মিরপুর মডেল থানায় সরকার বিরোধী অন্তত 30টি নাশকতার মামলার আসামি। এর বেশিরভাগের বাদী পুলিশ। তবে এখন তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা। একের অধিক মামলা আছে, বর্তমানে বিচারাধীন প্রক্রিয়া চলতেছে মামলাগুলো। বোম বিস্ফোরণ, বিশেষ ক্ষমতায় নেই এসব মামলা। সাভারে 3টি বাড়ি আছে জামালের। গাবতলীর সিটি কলোনিতে বানিয়েছেন ক্লাব। তার বিরুদ্ধে ক্যাডার বাহিনী নিয়ন্ত্রণের অভিযোগও। জামালের ভাই সালাম দক্ষিণ ঢাকার কর্মী হয়েও উত্তরের কর্মীদের থাকার জায়গায় করেছেন ব্যবসা প্রতিষ্ঠান। এসব বিষয়ে জানতে চাইলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের ওপর চড়াও হয় তার অনুসারীরা। তবে জামালের দাবি, তার নামে মামলাগুলো মিথ্যা আর তিনি কোটিপতিও নন। দারুসালাম থানায় মামলা, এই নির্বাচনকে কেন্দ্র করে নিয়েই, ঠিক আছে, নির্বাচনটা সামনে আসলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে ধরায় না নিয়ে পেন্ডিং মামলা দেয়। এদিকে এই চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। যারা সিন্ডিকেট করছে, আমরা কিন্তু গত টার্মে এসেও কিন্তু আমি 2 জনকে চাকরি থেকে বের করে দিয়েছি। এটি কিন্তু অব্যাহত আছে। হাজিরা দিয়ে কাজ করবে, বেতন পাবে, আর কেউ কাজ না করে বেতন নিয়ে যাবে, এটি কিন্তু সম্ভব না। কিন্তু তবে সাধারণ পরিচ্ছন্নতা কর্মীদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে দেয়া হোক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, মাদক মামলা নিষ্পত্তিতে জট বাড়ার শঙ্কা, রাষ্ট্রপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ আইনজীবীদের। ইউরোতে ইউক্রেনকে 4-0 করে হারিয়ে সেমিতে ইংল্যান্ড, চেক রিপাবলিককে হারিয়ে শেষ 4-এ ডেনমার্ক। পাখির খাবারের দোকানদার মেহেদী হাসান খোকন পরিচয় দেন কাস্টমস কর্মকর্তা হিসেবে।
কাস্টমসের ইমেইলের সাথে মিল রেখে তৈরি করেছেন একটি আইডি। সেটি ব্যবহার করে প্রলোভন দেখান কাস্টমসের চাকরি, মালামাল দ্রুত খালাস এবং স্বল্প মূল্যে নিলাম পাইয়ে দেওয়ার। এভাবে 4 বছরে ঠকিয়েছেন শতাধিক ব্যক্তিকে, হাতিয়েছেন প্রায় কোটি টাকা। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঘুরছেন 3 জন। যাত্রাবাড়ি, সূত্রাপুর ও বংশাল থেকে এসেছেন তারা। তাদের কাছ থেকে খোকন ও রবিন 10 লাখ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। বিভিন্ন ইন্টারনেটের আইএসপি সম্পর্কিত যেসব প্রোডাক্টগুলো আছে, এরকম তারপর মোটরসাইকেল, এগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে মোটামুটি 7 লাখ টাকা নেওয়া হয়। যখন এই মাল দেওয়ার সময় আসে আর যখন চাকরির সময় আসে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের যখন জয়েনিং ডেট আসে, তখন সে বিভিন্ন ধরনের নানান ধরনের তালবাহানা শুরু করে। তো এইভাবে করতে করতে অনেকদিন চলে গেছে, তখন বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়ে গেছি। এরপর তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ভাটারায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। গোয়েন্দারা বলছেন, এরা ঢাকা কাস্টমস হাউসের ইমেইলের একটি ডিজিট পরিবর্তন করে তৈরি করেছে আইডি। কাস্টমসের চাকরির আবেদন ফর্ম, প্রশিক্ষণ নিবন্ধন ফর্ম, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, পুলিশ ভেরিফিকেশন, এমনকি নিয়োগপত্রেরও নকল বানিয়ে ওই ইমেইলে আদান প্রদান করত। এরপর মোবাইল ব্যাংকিংয়ে হাতিয়ে নিত টাকা। খাবারের ব্যবসার আড়ালে যে সে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন লোকজনকে ঠকাচ্ছে, আমরা তদন্তকালীন সময়ে আমরা এটার প্রমাণ পেয়েছি। সে আসলে প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। গোয়েন্দারা জানাচ্ছে, এদের প্রতারণার শিকার অন্তত শতাধিক ব্যক্তি। ঝামেলা মনে করে এতদিন কেউ মামলা করেননি। যারা ভিকটিম তারা যেন এই ধরনের ঘটনায় টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে সরাসরি সেই সংস্থাটির সাথে যোগাযোগ করা উচিত। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, কাস্টমসের সাথে সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের মালিকের পরিচিত খোকন ও রবিন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই কার্যক্রম করার সময় উনি এই যে এটি ব্যবহার করেছেন, সেজন্য আমরা চেষ্টা করতেছি যে এই সিএনএফ মালিক এর সাথে জড়িত আছে কিনা সেটা জেনে তাকে শাস্তি দেওয়ার। কাস্টমসে চাকরি সহ কোনো কাজেই কাউকে টাকা দিতে হয় না দাবি এই কর্মকর্তার। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলা নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠনের বিধান গত বছরই বাতিল করেছে সংসদ। ফলে প্রচলিত আদালতেই মাদক মামলার বিচার হওয়ার মামলা নিষ্পত্তিতে জট আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই অন্যান্য মামলার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে মাদক মামলার বিচারে রাষ্ট্রপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ আইনজীবীদের। দেশে প্রথম ইয়াবা আসে 1997 সালে, আর 2002 সালের ডিসেম্বরে গুলশান থানায় হয় প্রথম ইয়াবা মামলা। নিকেতনের এক বাসায় অভিযান চালিয়ে 120 পিস ইয়াবা, হেরোইন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অথচ দীর্ঘ 19 বছরেও শেষ হয়নি সেই মামলার সাক্ষ্য গ্রহণ। 2020 সালে মাদক মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের বিধান বাতিল করে সংসদ। এরপর থেকে বিদ্যমান আদালতেই চলছে বিচারাধীন লাখো মাদকের মামলা। ফলে অন্যান্য মামলার সাথে এসব মামলার বিচারে জট আরও বাড়বে বলে স্বীকার করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সব ধরনের মামলাই করতে হয়, তবে সেই ক্ষেত্রে এখানে মাদক মামলাগুলোকে গুরুত্ব দেওয়া হয়, যাতে করে মাদক মামলার কোনো সাক্ষী যদি এসে ফিরে না যায়। লকডাউন যদি ধরেন এই 1.5 বছর ধরে কোনো কিছু চলছে না হলে পরে কিন্তু এই 1.5 বছরে কিন্তু অনেক মামলা শেষ হয়ে যেত এবং অনেক সময় বিচারিক আদালতে অনেকেই কেউ জেলখানায় আছে, কেউ হয়তো বাইরে, সকলেই হয়তো বিচার পাওয়ার যোগ্য। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাইব্যুনালের বিধান বাদ দেয়ায় মাদক মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা বাড়বে। বিচার কাজে দেরি হওয়ার কারণে আসামিরা যাতে সুযোগ না পায় সে বিষয়ে সতর্ক থাকতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে পরামর্শ দিয়েছেন তারা। যদি দ্রুত নিষ্পত্তি না হয় এবং যদি দৃশ্যমান সাজা না হয়, তাহলে মাদকের ভয়াবহতা রোধ করা খুবই কঠিন হবে। পাবলিক প্রসিকিউটর যারা গভর্নমেন্টের থাকবে, তাদেরকে প্রায়োরিটির ভিত্তিতে এই মামলাগুলো যেন নিষ্পত্তি হয় এবং 2 দিন পর যেন এগুলো ডেট রাখা হয়। যদি অগ্রাধিকার ভিত্তিতে মামলা নিষ্পত্তি করা হয়, তাহলে আমার মনে হয় হয়তোবা অনেক মামলা নিষ্পত্তি হয়ে যাবে। দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে প্রায় 3.5 লাখ মাদক মামলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধুমাত্র 2020 সালেই মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয় প্রায় 1.25 লাখ। এসব মামলায় 1,13,543 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রামচন্দ্রপুর খাল দখল করে রাজধানীর বছিলায় কোরবানির হাট বসিয়েছে সাদেক এগ্রো। খামারের গবাদি পশুর বর্জ্য এবং প্লাস্টিক পণ্য পানিতে ফেলায় খালটির মৃতপ্রায় অবস্থা। ব্যবস্থাপক বললেন, জায়গাটি আগে অন্য একটি পক্ষ দখল করেছিল, এখন শুধু হাট বসানো হয়েছে। সিটি কর্পোরেশন বলছে, খালের সীমানা নির্ধারণ হয়ে গেলেই ব্যবস্থা নেওয়া হবে। বছিলার রামচন্দ্রপুর খালের পার ঘেঁষেই সাদেক এগ্রো। প্রায় 12 বছর ধরে এখানেই ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। দিনে দিনে বড় হয়েছে খামার আর ছোট হয়েছে খাল। এই খালের উপরই বসেছে তাদের কোরবানি পশুর হাট। এলাকাবাসীর দাবি, 10-12 বছর আগেও খালে ছিল পানির প্রবাহ, যা এখন একেবারেই নেই। খালের পানিগুলো আমরা দেখতাম একসময় যে খ্রিস্টানদের যে ইয়েটা আছে, গিজাদের কবরস্থানটা, এটাও খাল ছিল। খাল বন্ধ আছে, খালের পানি যায় না। বন্ধ ওরা করছে না, কারা করছে সেটা সঠিক বলতে পারবো না। সাদেক এগ্রো যে জিনিসটা করেছে সেটা আমাদের নলেজের বাইরে। আমি মেয়র মহোদয়কে জানাবো যে এরকম একটা অবৈধভাবে খালের উপর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। যখন আমরা কাজ শুরু করব, আমরা এগুলো সব কিছু একবারে খাল সব উদ্ধার করে দেবো। তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করেছে সাদেক এগ্রো। বলছে, শুধু হাট বসানোর জন্য প্যান্ডেল টানানো হয়েছে। ঈদের পর সরে যাবেন খালের জায়গা থেকে। আর এটা লোকা মনে করেন আন্তঃজেলা ছিল, ওরাই বলট করছিল, এটা আমাদের কোনো ইয়া না। আমরা যাচ্ছে এখন খালি জায়গা আছে দেখে আমরা এই জিনিসটা আপাতত রাখছি কদিনের জন্য। আবার আমরা এটা সুন্দরভাবে পরিষ্কার করি না। এটি তো এই বালুটা আমরা হালাইছি। আপনারা ফেলছেন এই বালুটা নিচের তো ওদিকে আর আমরা হালাই, ওরা তো আগে গাড়ি ট্রাক স্ট্যান্ড ছিল। শুধু খাল দখল নয়, খালে বর্জ্য ফেলার অভিযোগও আছে। ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য। উত্তর সিটি কর্পোরেশন বলছে, খালের সীমানা এখনো নির্ধারণ হয়নি, তাই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিভিন্ন অ্যাগ্রো ফার্মগুলো এগুলো ওখানে আসে আমরা দেখেছি। যেহেতু আমরা এবছর আমাদের দায়িত্বটা আমরা গ্রহণ করেছি, যে আমি যে বললাম যে এটা আমরা এখন সীমানা চিহ্নিত করে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা উচ্ছেদে যাব। 3.1 কিলোমিটারের রামচন্দ্রপুর খালের মোহাম্মদপুর অংশ পরিষ্কার করা হলেও বছিলায় হাত দেয়নি সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষার শুরুতেই বিভিন্ন জেলায় নদ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন মুন্সিগঞ্জ, শেরপুর, কুড়িগ্রাম ও ফরিদপুরের নদী তীরের মানুষ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর ও ফসলি জমি সহ নানা স্থাপনা। অভিযোগ, ভাঙন রোধে উদাসীন কর্তৃপক্ষ। বর্ষা মৌসুম এলেই উদ্বেগ আর আতঙ্ক বাড়ে নদী পাড়ে। ভাঙনে বিলীন হয় অনেকের মাথা গোঁজার ঠাঁই। বর্ষার শুরুতেই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজংয়ে পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এক সপ্তাহের মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। প্রতি বছরের ভাঙনে সর্বশান্ত নদী তীরের বাসিন্দারা। আমরা নদী ভাঙায় এই যে এক সপ্তাহ আমরা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইছি। জায়গা জমিন অনেক ছিল, সব বিলীন হয়ে গেছে, নদীতে নিয়ে গেছে। আমি চাষাবাদ করে খাইতাম, এখন কিছুই নাই, শুধু বিটার মধ্যে দাঁড়াই আছে। একই অবস্থা শেরপুরের মহারশী নদী তীরেও। এরই মধ্যে ভাঙনে দিশেহারা হাজারো পরিবার। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় প্রতি বছর প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এই নদীর বাঁধগুলি এটা অস্থায়ীভাবে বাঁধ দেওয়া হয়, নদীতে পানি আসার কারণে বারবার ভেঙে যায়। পোলা পান নিয়ে আমরা কত কষ্ট করে থাকতেছি, আজ 3 দিন 4 দিন হাতে না খাইয়া পোলা পান নিয়ে পানির মধ্যে ভাসতাছি। ফ্লাশ ফ্লাড এটা প্রতি বছরের চিত্র। আমি দেখে গেলাম, পানি বোর্ডের সাথে কথা বলবো কিভাবে এটা সমাধান করা যায়। এদিকে কুড়িগ্রামে পানি বাড়ছে ধরলা নদীতে। এরই মধ্যে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশ। এতে দুর্ভোগে পড়েছে অনেক পরিবার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ভাঙতে আমার বাড়ি ঘর শেষ কথা, আমরা গড়ত আছি, আমার কিছু নেই দিলে হয়। আমরা ভাঙন প্রবণ জায়গাগুলোকে আগে চিহ্নিত করেছিলাম এবং ওইভাবে আমাদের মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়েছে কিছু, যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো হাতে নিয়েছি এবং এই জায়গাগুলোতে আমরা ভাঙন রোধের কাজ ইতিমধ্যে শুরু করেছি। পাহাড়ি ঢলের কারণে কয়েক সপ্তাহ ধরে পানি বাড়ছে ফরিদপুরের বিভিন্ন নদ নদীতে। 5টি উপজেলার কয়েকটি জায়গায় নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত এক সপ্তাহে বিশ্বে 3% বেড়েছে করোনার সংক্রমণ। আফ্রিকা এবং ইউরোপে উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। গত 7 দিনে ইউরোপে 38% বেড়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হার বেড়েছে 7 ভাগ। আফ্রিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে 21% আর 22% বেড়েছে প্রাণহানি। বিশ্বে করোনায় একদিনে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,79,000। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 39,87,000 আর সংক্রমণ 18,42,00,000-এর বেশি।
গত 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1631 জনের প্রাণহানি ব্রাজিলে। দেশটিতে নতুন শনাক্ত 54,500। রাশিয়ায় একদিনে 697 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশি সহ অন্তত 43 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আরও 84 জনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। শনিবার এই তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানায় নৌকাটি লিবিয়ার উত্তর পশ্চিম উপকূল জোয়ারা থেকে যাত্রা করে। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে যায় সেটি। বাংলাদেশ ছাড়াও মিশর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিলেন নৌকাটিতে। তবে বাংলাদেশির সংখ্যা এখনও জানা যায়নি। এর আগে 24 ও 28 জুন ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি সহ প্রায় 450 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। দীর্ঘ 25 বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। শেষ 8-এর লড়াইয়ে ইউক্রেনকে 4-0 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। রোমের অলিম্পিকো স্টেডিয়ামে শুরু থেকে ইংলিশদের দাপট। মাত্র 4 মিনিটে স্টার্লিংয়ের দেয়া থ্রু বল থেকে গোল করেন হ্যারি কেইন। আক্রমণ করে প্রথমার্ধে আর ফল আনতে পারেনি ইংল্যান্ড, তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে থ্রি লায়ন্স। বিরতির পরপরই গোল দেন হ্যারি ম্যাগুয়ের, আর 4 মিনিট পর জোড়া পূর্ণ করেন হ্যারি কেইন। এর দুটি গোলই আসে লুক শর দুর্দান্ত ক্রস থেকে। 63 মিনিটে ম্যাসন মাউন্টের কর্নার কিক থেকে ব্যবধান 4 গুণ করেন জর্ডান হেন্ডারসন। জাতীয় দলের জার্সিতে লিভারপুল মিডফিল্ডারের এটি প্রথম গোল। 55 বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ইংল্যান্ড। 1966 সালের বিশ্বকাপ জয়ের পর বড় মঞ্চে শিরোপা উৎসব করতে পারেনি থ্রি লায়ন্স। 29 বছর পর ইউরোর সেমিফাইনালে ডেনমার্ক চেক রিপাবলিকের বিপক্ষে ড্যানিশদের জয় 2-1 ব্যবধানে। ম্যাচের শুরু থেকে আধিপত্য ডেনমার্কের। থমাস ডেলানের কল্যাণে এগিয়ে যায় ড্যানিশরা। চেক রিপাবলিক রক্ষণে চাপ ধরে রাখে ডেনমার্ক। বিরতির আগে আবারও সাফল্য পায়। এবার স্কোরশিটের নাম লেখান ক্যাসপার ডলবার্গ। দ্বিতীয়ার্ধের শুরুতে চেক রিপাবলিকের চমক ব্যবধান কমে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগালো প্যাট্রিক শিকের কল্যাণে। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি চেক রিপাবলিক। রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি ডেনমার্কের। শেষ চারে ড্যানিশদের প্রতিপক্ষ ইংল্যান্ড অথবা ইউক্রেন। অনেক সুযোগ অপচয়ের পর খেসারতে টেস্ট এবং টি-20তে জায়গা হারিয়েছেন। টিকে থাকার মঞ্চ হিসেবে মোহাম্মদ মিঠুনের ভরসা এখন শুধুই ওয়ানডে। জিম্বাবুয়েতে সফল হয়ে আবারও 3 ফরম্যাটে ফেরার আশা এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। সারা দেশে চলছে লকডাউন। হোম অফ ক্রিকেটেও শুনশান নীরবতা। মাঠকর্মী ছাড়া কাউকে খুঁজে পাওয়া কঠিন। হঠাৎই ইনডোরে দেখা মিলল মিঠুনের। ধারাবাহিকতার অভাবে টেস্ট ও টি-20তে জায়গা হারিয়েছেন। জিম্বাবুয়ের সফরে আছেন শুধু ওয়ানডেতে। চ্যালেঞ্জটা বেড়ে গেছে কয়েক গুণ। নিজেকে নতুন করে মেলে ধরার তাগিদ বাড়তি পরিশ্রমের জ্বালানি দিচ্ছে। টি-20 টেস্টে নিয়মিত হতে না পারার আক্ষেপ আছে মিঠুনের। আপনি যে কোনো ফরম্যাটই খেলেন না কেন, আপনি একটা লম্বা সময় ধরে খেললে পরে ওই জায়গাটা আপনি ধরার পসিবিলিটি বেশি থাকে। তো আপনি যেটা বললেন টি-20 টেস্ট, এটা আমার খুব বেশি খেলাও হয় নাই, আর খেললেও অনেক দিন গ্যাপে গ্যাপে একটা ম্যাচ খেলি, এরকম হয়। তো এটা কোনো এক্সকিউজ না। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা নেই মিঠুনের, তবে এ দলের হয়ে ভালো স্মৃতি আছে সেখানে। 2016-তে 3 ম্যাচে 250, 1 সেঞ্চুরি আছে। সেই ফর্ম আর ডিপিএলের ধারাবাহিকতা আত্মবিশ্বাস দিচ্ছে মিঠুনকে। এবং ওখানে বেশ ভালো একটা সিরিজ আমার গিয়েছিল ওয়ানডে, ওখানে ওয়ানডেই খেলেছিলাম। তো কিছুটা মাথায় আছে কি টাইপের উইকেট হওয়ার কথা। তো ওইভাবেই আর কি মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে ওখানে যেয়ে তো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো, কয়েকটা প্র্যাকটিস সেশন পাবো। বিসিবিকে জানিয়ে দিয়েছেন 3 ফরম্যাটেই খেলতে চান। সেভাবে নিজেকে প্রস্তুত রাখছেন। ফিটনেস, ইনজুরি ম্যানেজমেন্টের সাথে স্কিলেও যে উন্নতি দরকার সেটা ভালো করেই জানেন 58টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোপা আমেরিকায় ইকুয়েডরকে 3-0 গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে আলবিসেলেস্তের প্রতিপক্ষ কলম্বিয়া।
কঠোর লকডাউনের চতুর্থ দিনে বেড়েছে যান ও মানুষের চলাচল, কঠোর অবস্থানে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। সরকারি নির্মাণ ও উন্নয়ন খাতে কমছে না দুর্নীতি, দাবি টিআইবির। প্রতিষ্ঠানের সদিচ্ছার উপর জোর দুদক আইনজীবীর। রাজধানীতে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দম্পতি আটক, 999-এ ফোন পেয়ে শিশু উদ্ধার। এক সপ্তাহে বিশ্বে 4% বেড়েছে করোনায় সংক্রমণ। আফ্রিকা, ইউরোপে উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।